নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগতম। তো আমরা অনেকদিন ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা শুরু করেছিলাম এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের তোমরা জানো যে মোট 4টে চ্যাপ্টারে মোটামুটি আমরা ভাগ করি এটাকে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিউমেরিক্যাল স্টার্ট করতে হয়। তার আগে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমরা জানো যে অনেক ফর্মুলা রয়েছে এবং অনেক বিষয়বস্তু আছে, সেগুলোকে কুইক আমরা একটা ক্লাসের মধ্যে আমরা ঝালিয়ে নেব। তো আজকে আমি এনেছি ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা ওয়ান শট ভিডিও। তো আমরা খুব কুইক কিন্তু আমরা যেগুলো পড়েছি সেগুলোকে একবার রিভিশন দেব। তো চলো শুরু করা যাক। স্থির তড়িৎ, প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ আমরা কাকে বলি? তো এখানে না তড়িৎ কোনো একটা অংশের মধ্যে আবদ্ধ থাকে। কুপরিবাহীতে আমরা তড়িৎ দিই, তড়িৎ আধানগুলি পরিবাহীর কোনো একটা অংশে আবদ্ধ থাকে, সাধারণত চলাচল করে না। তো সেটা নিয়ে যে অংশে আমরা আলোচনা করি সেটা হচ্ছে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স। স্থির তড়িতের আরেকটা নাম হচ্ছে ঘর্ষণজাত তড়িৎ বা ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। কেন? তোমরা পড়েছো দুটো আলাদা আলাদা কুপরিবাহী বস্তুকে যদি আমরা ঘষি একটাতে অন্যটির সঙ্গে, তো একটি থেকে কিছু ইলেকট্রন অন্যটাতে মুভ করে যায়। যেটি ইলেকট্রন কমে যায় সেটি ধনাত্মক আধানগ্রস্ত হয়, যেটিতে ইলেকট্রন বেড়ে যায় সেটি নেগেটিভ আধানগ্রস্ত হয়। তো ঘর্ষণের ফলে এই তড়িৎ উৎপন্ন হয়, সেজন্য আরেকটা নাম হচ্ছে ঘর্ষণজাত তড়িৎ। তড়িৎ আধান কি? তড়িৎ আধান হচ্ছে বস্তুর এমন একটা ধর্ম যার ফলে একে অপরের ওপর স্থির তড়িৎ বল সে প্রয়োগ করতে পারে। তড়িৎ আধানের একক আমরা জানি, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। আধান কয় প্রকার হয় ও কি কি? আধান আমরা জানি কি আধান দুই প্রকার হয়, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, বা ইংরাজিতে যদি আমরা বলি পজিটিভ আধান এবং কি নেগেটিভ আধান। তোমরা পরীক্ষার খাতাতে যারা বাংলা মিডিয়ামে রয়েছে ধনাত্মক বা ঋণাত্মক না লিখে আমি বলবো তাদেরকে যে পজিটিভ এবং নেগেটিভ লিখতে, কারণ পরীক্ষার খাতায় তোমরা অনেক সময় ঋণাত্মক কথাটি এমন লেখো যে আমরা পড়ার সময় তো এটা কি ধ বলে মনে হয়। তো তোমরা এটি বানান করে পজিটিভ বা নেগেটিভ লিখবে, তাহলে সুবিধা হবে। তাহলে আধান দুই প্রকার হয়, পজিটিভ আধান এবং নেগেটিভ আধান। এরপরে ছিল স্থির তড়িৎ শ্রেণী। একটু আগে আমরা দেখলাম যে দুটি বস্তুকে যদি কুপরিবাহী বস্তুকে আমরা পরস্পর ঘষি, একটিতে ধনাত্মক এবং একটিতে ঋণাত্মক আধান তৈরি হয়। তো কোনটিতে ধনাত্মক কোনটিতে ঋণাত্মক আধান হবে তার জন্য একটা এই ধরনের চার্ট রয়েছে, এই ধরনের চার্ট আছে, তাকে আমরা বলি কি স্থির তড়িৎ শ্রেণী। এই শ্রেণীতে যে প্রথমে থাকে তাতে হয় ধনাত্মক এবং যে বস্তুটি পরে থাকে তাতে হয় ঋণাত্মক। তোমরা 4টে বস্তু তোমরা মনে রাখবে, পশম, কাঁচ, রেশম এবং এবনাইট। কাঁচকে যদি পশম দিয়ে ঘষি পশমে পজিটিভ, কাঁচে নেগেটিভ হবে। কাঁচকে যদি রেশম দিয়ে ঘষি কাঁচে পজিটিভ, রেশমের নেগেটিভ হবে। অর্থাৎ এই স্থির তড়িৎ শ্রেণীতে যেটি সিরিয়াল নাম্বারে প্রথমে থাকবে তাতে হবে পজিটিভ তড়িৎ, যেটি সিরিয়াল নাম্বারে পরে থাকবে তাতে হবে নেগেটিভ তড়িৎ। স্থির তড়িতের একদম ফান্ডামেন্টাল বা বেসিক কিছু ল রয়েছে। সমজাতীয় আধান কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। লাইক চার্জ কি করে? রিপেল করে। যেমন প্লাস প্লাস কি করবে? বিকর্ষণ করবে। কিন্তু প্লাস এবং মাইনাস কি হয়? পরস্পরকে আকর্ষণ করে। ঘর্ষণজাত তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, তার সাহায্যে ব্যাখ্যা কি? দুটি বস্তুকে আমরা যখন পরস্পর ঘষি তখন একটা বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুতে চলে যায়, যেটা ইলেকট্রন বেড়ে যায় আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ফলে সেই বস্তুটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যায়। যেটিতে ইলেকট্রন কমে যায় সেটি হয়ে যায় পজিটিভ তড়িৎগ্রস্ত। তড়িৎ আবেশ কি? তড়িৎ আবেশ হচ্ছে যদি একটি নিস্তড়িৎ বস্তুর কাছে একটি আধানযুক্ত বস্তুকে আমরা নিয়ে আসি, তখন কি হয়? নিস্তড়িৎ বস্তুর নিকট প্রান্তে বিপরীত আধান হয়, দূর প্রান্তে সম আধান হয়। এটি সাময়িকভাবে হয়। এই ঘটনাকে বলা হয় কি? তড়িৎ আবেশ। নিকট প্রান্তের এই যে আধানটি বস্তুটিকে গ্রাউন্ড করলেও সেটি কিন্তু মাটিতে যায় না, আকর্ষণের ফলে একটা জায়গায় বদ্ধ থাকে, তাকে আমরা বলি বদ্ধ আধান বা বাউন্ড চার্জ। ফলে তড়িৎ আবেশের ফলে নিকট প্রান্তে যে আধান তৈরি হয় তাকে বলি বদ্ধ আধান। দূর প্রান্তের আধানটা গ্রাউন্ড করলে মাটিতে চলে যায়, সেজন্য তাকে বলি আমরা মুক্ত আধান। তাহলে আবেশের ফলে কি হয়? নিকট প্রান্তে হয় বিপরীত আধান, দূর প্রান্তে হয় সম আধান। নিকট প্রান্তের আধানটি হয় বদ্ধ, দূর প্রান্তের আধানটি হয় মুক্ত। এরপরে ছিল তড়িৎবীক্ষণ যন্ত্র। কোনো বস্তুতে স্থির তড়িৎ আধান আছে কিনা তা আমরা দেখি তড়িৎবীক্ষণ যন্ত্র। তোমরা পুরো নামটা বলতে কি? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে স্থির তড়িৎ আছে কিনা তা আমরা বুঝতে পারি। স্থির তড়িতের মূলত 3টি ধর্ম আছে, সেটি হচ্ছে আধানের কোয়ান্টায়ন, আধানের সংযোজনশীলতা এবং আধানের সংরক্ষণশীলতা। আধানের সংযোজনশীলতা আমরা কাকে বলি? কোনো সংস্থার মোট আধান তার ভিতরে যত আধান আছে তাদের বীজগাণিতিক সমষ্টি হয়, সেই জন্য একে বলি আধানের সংযোজনশীলতা। আধানের কোয়ান্টায়ন কি?
আমি আগে পড়িয়েছি তোমাদের, তোমরা টেক্সট বুকেও পড়েছো, যে আধান কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, ম্যাক্রোস্কোপিক নয়, মাইক্রোস্কোপিক ছোট ওয়ার্ল্ডে যাকে যত খুশি আধান আমরা দিতে পারি না। আমরা মেনলি যে চার্জ পার্টিকেলটার আদান প্রদান করতে পারি সেটা হচ্ছে ইলেকট্রন। মানে তড়িৎ তো আমরা সৃষ্টি ধ্বংস করতে পারি না। তড়িৎ রয়েছে দুই ধরনের সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে, এক হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। তাদের মধ্যে প্রোটন কি নিউক্লিয়াসের মধ্যে তীব্র নিউক্লিয় আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ আছে। প্রোটনকে না বের করা যায় না প্রোটনকে দেওয়া যায় সাধারণ কোনো প্রসেসে। আমরা দিতে পারি কি ইলেকট্রন দিতে পারি বা ইলেকট্রন নিতে পারি, এইভাবেই কিন্তু চার্জের আদান প্রদান হয়। এখন একটা ইলেকট্রন যখন দেবো বা নেব, ইলেকট্রন কিন্তু ভাঙা যায় না, গোটা গোটা ইলেকট্রন দিতে নিতে হয়। ফলে চার্জ কি হয়, কোয়ান্টাইজড হয়। আমায় দুটো ইলেকট্রন দিতে হবে, নয় তিনটে দিতে হবে, নয় পাঁচটা দিতে হবে। তাহলে তোমরা পড়েছো আগে কিউ ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস এন, যেখানে এন হচ্ছে কি 1 2 3 4 এই নাম্বারগুলো এবং ই হচ্ছে কি ইলেকট্রনিক চার্জ। এটি দিয়ে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে। কোনো চার্জ কোনো বস্তুতে থাকা পসিবল কি পসিবল নয়, তখন আমাদের ইলেকট্রনিক চার্জ দিয়ে তাকে ভাগ করতে হয়। যদি আমাদের কোনো পূর্ণ সংখ্যা বেরোয় তাহলে অ্যান্সারটি ঠিক হয়, যদি অপূর্ণ সংখ্যা বেরোয়, ভগ্নাংশ বেরোয়, তখন আমরা বলি যে এটা পসিবল নয়। তাহলে আধানের কোয়ান্টায়ন এই চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারটির খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। আধানের সংরক্ষণ সূত্র আমরা জানি, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। গোটা বিশ্বব্রহ্মাণ্ডে মোট আধানের পরিমাণ হচ্ছে ধ্রুবক, এটিকেই বলা হয় আধানের সংরক্ষণ সূত্র। এরপর ছিল যদি কোনো পরিবাহীকে আধান দিই কি ঘটবে। কোনো পরিবাহীকে যদি আমরা আধান দিই, যেহেতু সম আধানের মধ্যে বিকর্ষণ হয় এবং পরিবাহীর মধ্যে দিয়ে আধান চলাচল করতে পারে, তো আধানগুলো সমস্ত দূরে দূরে চলে যাবে। ফলে আধান কি হয়, পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে যায়। এটি পরিবাহীর একটি খুব ইম্পর্টেন্ট ধর্ম। পরিবাহীটি সলিড হোক বা পরিবাহীটি হলো হোক, মানে নিরেট হোক বা ফাঁপা হোক, আধান কখনোই ভেতরে থাকবে না, আধান সবসময় পরিবাহীর বাইরে থাকবে। আমরা কি কি পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে পারি? ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা বা বায়োটের পরীক্ষা, তার দ্বারা আমরা প্রমাণ করতে পারি। তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া, কোনো পরিবাহীকে যদি আমরা আধান দিই, আমরা জানি তার সূচালো মুখে কি প্রচুর পরিমাণে আধান জমা হয়। ফলে কি হয়, সেখান থেকে তড়িৎক্ষরণ হয়, তড়িৎ বার্তা তৈরি হয় এবং সেটি আধান সংগ্রাহক রূপেও কাজে লাগে। এটিকে মেনলি কোথায় কাজে লাগাই? একে মেনলি আমরা এই বজ্র নিবারক বা লাইনিং অ্যারেস্টার, লাইনিং কন্ডাক্টর, তাতে আমরা কাজে লাগাই। লাইনিং কন্ডাক্টর বা লাইনিং অ্যারেস্টার কি? এটি হচ্ছে যদি কোনো বড় বাড়ি হয় তার উপরে বজ্রপাতের খুব সম্ভাবনা হয়, কারণ মেঘ নেগেটিভলি চার্জড হয়, মেঘের নিচেটা। ফলে তড়িতাবেশ হয়। বাড়ির সবচেয়ে উচ্চ প্রান্ত সেটা হচ্ছে মেঘের সবচেয়ে নিকট বিন্দু, ফলে সেখানে বজ্রপাতের খুব সম্ভাবনা থাকে। একটা মোটা তামার তার আমরা বাড়ির মাথা থেকে একদম মাটির অভ্যন্তরে আমরা গ্রাউন্ড করে দিই। এই তামার তারের ওপরের প্রান্তে কিছু সূচিমুখ থাকে, এই সূচিমুখ থেকে কি হয়, তড়িৎ বার্তা তৈরি হয়। ফলে মেঘের আধান এবং বিভব কিছুটা কমে যায়, তড়িৎ বজ্রপাতের সম্ভাবনা কমে যায়। তা সত্ত্বেও যদি বজ্রপাত পড়ে বাড়ির ওপরে, তখন তড়িৎ কি এই সুপরিবাহী তামার পাতের ভিতর দিয়ে মাটিতে চলে যায়, বাড়ির কোনো ক্ষতি হয় না। ফলে বজ্র নিবারকের মেনলি দুটো কাজ, এক হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা কমিয়ে দেওয়া, দ্বিতীয় হচ্ছে নিরাপদে যদি তড়িৎ পড়ে, বজ্রপাত হয়, ওর ভিতর দিয়ে মাটিতে যাবার রাস্তা করে দেওয়া। এরপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হতো, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। আমরা দেখলাম যে তড়িৎ আধানের বেসিক প্রপার্টিস কি, যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হয় সেটা কিন্তু কুলম্বের সূত্রের দ্বারা আমরা জানি। কুলম্বের সূত্র বলা আছে দুটো পয়েন্ট চার্জের জন্য, বিন্দু আধানের জন্য। বড় আধানের জন্য কিন্তু কুলম্বের সূত্র বলা নেই, তখন আমাদের ভেক্টর অ্যাডিশন করতে হয় সেখানে। আমরা ধরলাম একটা পয়েন্ট চার্জ Q1 আর একটা পয়েন্ট চার্জ Q2, তাদের মধ্যে দূরত্ব 4, ফলে তাদের মধ্যে কি একটা বল ক্রিয়াশীল। ধরলাম যে এটা একই টাইপের দুটো আধান, ফলে বিকর্ষণ বল কাজ করছে আউটওয়ার্ড, বাইরের দিকে বিকর্ষণ বল কাজ করছে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হয়? আধান দুটোর মানের গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে, ঠিক আছে। তো এদেরকে যদি আমরা মিক্সড করি এই দুটোকে, তাহলে F প্রপোর্শনাল টু কি হয়, Q1 Q2 বাই R স্কোয়ার, একটা কনস্ট্যান্ট আসে। F ইকুয়ালস টু আমরা তখন লিখি K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এই K কে বলা হয় কি, কুলম্বের কনস্ট্যান্ট, ঠিক আছে। এই চ্যাপ্টারে দুটো K ইউজ করি, এখানে একটা K ইউজ করি, সেটা কুলম্বের কনস্ট্যান্ট, আর একটা ক্যাপিটাল K ইউজ করি, সেটা কিন্তু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না তোমরা। তাহলে কুলম্বের ল কি হলো, F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এই যে K কনস্ট্যান্টটা, এই যে কনস্ট্যান্টটা K, সেটার নেচার খুব অন্য রকমের। আমরা যখন গ্র্যাভিটেশন পড়েছিলাম তখন যে কনস্ট্যান্টটা পেয়েছিলাম ক্যাপিটাল G, সেটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ছিল। সেটা কি মিডিয়ামের ওপর ডিপেন্ড করতো না, এবং ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করতো, কিন্তু মিডিয়ামের ওপর ডিপেন্ড করতো না। কিন্তু এই কে যে কনস্ট্যান্টটা রয়েছে, কুলাম্ব কনস্ট্যান্ট, সেটা কিন্তু ইউনিট সিস্টেমের ওপরেও ডিপেন্ড করে এবং মাঝখানের মিডিয়ামের ওপরও ডিপেন্ড করে। মানে Q1 Q2 দুটো চার্জ রয়েছে, মাঝখানে যদি বায়ু থাকে একরকম আকর্ষণ বিকর্ষণ বল হবে, ফোর্স অ্যাপ্লাই হবে। মাঝখানে ধরো মিডিয়ামটা চেঞ্জ করে দিলে, জল লাগলে বা মাঝখানে কাঁচ রাখলে বা মাঝখানে কোনো প্লাস্টিক রাখলে
প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ফোর্সটা রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটার ভ্যালু চেঞ্জ হয়। ফলে কে এটা ডিপেন্ড করে মিডিয়ামের ওপর, মিডিয়াম চেঞ্জ হলে কে এর ভ্যালু চেঞ্জ হয়। ফ্রি স্পেসে কে এর ভ্যালু কত হয়? ফ্রি স্পেসে তোমরা জানো কে এর ভ্যালু হয় 1/4 পাই এপসাইলন নট হয়, যেখানে এপসাইলন নট কি ফ্রি স্পেসের পারমিটিভিটি 8.854 × 10⁻12, এটা হচ্ছে এপসাইলন জিরোর ভ্যালু। এবং যদি 1/4 পাই এপসাইলন জিরোর কিউ ভ্যালু বের করে, সেটা কি বেরোয় তোমরা জানো 9 × 10⁹ বেরোয়। তাহলে কুলম্বস লয়ের এটা হচ্ছে বেসিক ফর্ম এসআইএ, এটা হচ্ছে এসআইএ ফ্রি স্পেসে, ঠিক আছে। এটা জেনারেল ফর্ম যেখানে কেটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট। এসআই পদ্ধতিতে কুলম্বের সংজ্ঞা তাহলে দেওয়া রয়েছে। 1 কুলম্ব আকর্ষণ বা বিকর্ষণ বলের সংজ্ঞা কি হয়। তারপর রয়েছে তড়িৎভেদ্যতা এপসাইলন, এটা হচ্ছে বিভিন্ন মিডিয়ামের হচ্ছে বিভিন্ন, আমরা দেখলে কি কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালু হয় 1/4 পাই এপসাইলন, ওই এপসাইলনটাকে বলা হয় তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 8.854 × 10⁻12। অন্যান্য মিডিয়ামে যদি হয় তোমাদের অঙ্কে বলে দেবে, না হলে তোমরা করতে পারবে না। এরপর ছিল আপেক্ষিক তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা হচ্ছে এপসাইলন, অন্য মিডিয়ামের তড়িৎভেদ্যতা হচ্ছে এপসাইলন জিরো। এই এপসাইলন আর এপসাইলন জিরোর যে রেশিও, তাকে আমরা বলি আপেক্ষিক তড়িৎভেদ্যতা। রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন আর লিখি, অথবা এটাকে কে লিখি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং রিলেটিভ পারমিটিভিটি এদের দুজনের ভ্যালুই সেম হয়। তাহলে এখানে একটা আমরা রিলেশন পাচ্ছি এপসাইলন আর বা কে, সেটা ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, ঠিক আছে। তো আমরা ফোর্সগুলোরও এখানে রেশিও বের করতে পারি। কোনো মিডিয়ামে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, তাকে যদি লিখি এফ মিডিয়াম, এফ সাফিক্স মিডিয়াম, সেটা ভ্যাকুয়াম বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। এটা তোমরা কিন্তু মনে রাখবে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টে অ্যাকচুয়ালি যে ফোর্সের ডিফারেন্স হয়, মাঝখানের মিডিয়ামটা চেঞ্জ হলে তার রেশিও হয়, দুটো ফোর্সের রেশিও হয়। ভ্যাকুয়ামে এবং মিডিয়ামে ফোর্সের যে রেশিও হয় সেটি হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর সঙ্গে ইকুয়াল হয়। স্থির তড়িৎ বল আমরা জানি কি মাধ্যাকর্ষণ বল খুব উইক ফোর্স, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স উইক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স অনেক স্ট্রং। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সের মধ্যে কি রিলেশন, সেটা এখানে দেখানো রয়েছে। তারপরে স্থির তড়িৎ বলের উপরিপাতের নীতি। আমরা জানি কি ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, সেটা পয়েন্ট চার্জের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল, কুলম্বের লটা। ফলে যদি একাধিক চার্জ থাকে, অনেকগুলো পয়েন্ট চার্জ থাকে, তখন কি করতে হয়, আমাদের ভেক্টর সামেশন নিতে হয়। তো একটা চার্জে, একটা কোনো চার্জের পার্টিকুলার চার্জের ওপর অনেকগুলো চার্জ কত ফোর্স অ্যাপ্লাই করে, প্রত্যেকটা তাহলে 1 চার্জের ওপর 2 চার্জ এই ফোর্স অ্যাপ্লাই করছে, 3 নাম্বার চার্জ এই ফোর্স অ্যাপ্লাই করছে, n নাম্বার চার্জ এই ফোর্স অ্যাপ্লাই করেছে, তাদের ভেক্টর সাম নিতে হয়, ঠিক আছে। অঙ্ক করার ক্ষেত্রেও তোমাদের খুব খেয়াল রাখতে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন বের করবে তখন সেটা কিন্তু ভেক্টর সাম নেবে। এরপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কোনো আধান যদি থাকে, কোনো আধান কি করে, তার আশেপাশে একটা অঞ্চল তৈরি করে যেখানে তার আকর্ষণ বা বিকর্ষণ বল বুঝতে পারা যায়। ধরো একটা চার্জ রয়েছে কিউ, সে তার আশেপাশে একটা জায়গাতে আকর্ষণ বিকর্ষণ বল প্রয়োগ করতে পারে, সেই জায়গাটাকে আমরা বলি কি তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মাপি কি করে, কোনো আধানের জন্য কিছুটা দূরত্বে যখন আমরা তড়িৎ ক্ষেত্র আমরা মাপি, তখন কি করি, সেখানে +1 চার্জকে রাখি, ঠিক আছে। ধরো একটা চার্জ স্মল কিউ, যার জন্য তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। স্মল কিউ থেকে r ডিস্টেন্সে একটা পয়েন্ট রয়েছে যেখানে আমরা তড়িৎ ক্ষেত্র মাপতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তখন আমরা কি করি, সেই জায়গাতে +1 চার্জকে রাখি। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো জায়গায় যদি তড়িৎ বিভব মাপতে হয় বা কোনো জায়গায় যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোমাদের মাপতে বলে, সেই জায়গাতে তোমাদের সবসময় +1 চার্জকে রাখতে হবে। তাহলে একটা কিউ চার্জ যার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, একে আমরা বলি সোর্স চার্জ। টেস্ট চার্জ হিসেবে, মানে যাকে রেখে আমরা টেস্ট করব, টেস্ট চার্জ হিসেবে এখানে আমরা ধরি +1 চার্জকে। তাহলে কিউ চার্জ +1 চার্জের উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে, কুলম্ব কনস্ট্যান্ট ইন্টু কিউ ইন্টু 1/r²। তাহলে এটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। তাহলে একটা কিউ চার্জ, তার থেকে r ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হবে E = 1/4 পাই এপসাইলন নট, এটা যেন কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালু, SI ফ্রি স্পেসে ইন্টু Q/r²। গ্রাফ কেমন হবে, E প্রপোর্শনাল টু 1/r²। তাহলে যত r বাড়বে E কি, E এর ভ্যালু কমবে, তাহলে এই গ্রাফ হবে। তাহলে এটা হলো কোনো পয়েন্ট চার্জের জন্য সেই চার্জ থেকে r ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, এর ডিরেকশন রয়েছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা E, সেটা কি, সেটা নট আদার দ্যান এ ফোর্স,
ঠিক আছে, +1 চার্জের ওপর যে ফোর্স অ্যাপ্লাই হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফলে এটা যেহেতু একটা ভেক্টর রাশি, তো অনেকগুলো আধানের জন্য একটা পয়েন্টে মোট ইলেকট্রিক ফিল্ড যদি আমাদের বের করতে বলে, তাহলে কিন্তু ভেক্টর সাম নিতে হবে। তোমরা মনে রাখবে, অঙ্কের তোমরা দেখবে যখন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এই অঙ্কগুলো তোমাদের পড়ে, আয়তক্ষেত্রের আকারে কোনো চার্জগুলোকে সাজিয়ে রাখা হয়েছে বা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে চার্জকে সাজিয়ে রাখা হয়েছে, তখন মোট ইলেকট্রিক ফিল্ড কোনো পয়েন্টে যখন বের করতে বলে তোমাদের কিন্তু ভেক্টর সাম নিতে হয়। এটা কিন্তু খেয়াল রাখবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটি ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য তাদের কি নিতে হয়, ভেক্টর সাম নিতে হয়। এরপর ছিল চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন 3 রকমের হতে পারে। একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, অথবা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন কি, একটা লাইন রয়েছে, সেখানে চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে, এর লেন্থ হচ্ছে এর আর চার্জ হচ্ছে কিউ। তাহলে এর লেন্থে কত চার্জ আছে কিউ, ইউনিট লেন্থে কত চার্জ থাকবে কিউ বাই এল, একে আমরা লিখি ল্যামডা, এটাকে বলি লাইন চার্জ ডেন্সিটি। ঠিক আছে, এখানে ডিফারেন্সিয়াল ফর্ম লেখা হয়েছে, ওই জন্য ল্যামডা লেখা রয়েছে কি ডিকিউ ডিএল। আবার সারফেস চার্জ ডেন্সিটি কি, একটা সারফেস রয়েছে, সেখানে কিছুটা চার্জ দেওয়া রয়েছে। ঠিক আছে, ধরছি সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে এস আর মোট চার্জ আছে কিউ। তাহলে এস ক্ষেত্রফলে কত চার্জ আছে কিউ, তাহলে ইউনিট ক্ষেত্রফলে কত চার্জ আছে কিউ বাই এস, একে আমরা লিখি সিগমা, আমরা বলি সারফেস চার্জ ডেন্সিটি। এখানে ডিফারেন্সিয়াল ফর্ম লেখা আছে সিগমা ইকুয়ালস টু ডিকিউ ডিএস। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন কি, ধরছি একটা কুপরিবাহী আছে, কুপরিবাহীর কিন্তু বাইরেও চার্জ থাকতে পারে, ভিতরেও চার্জ থাকতে পারে। ভিতরেও চার্জ থাকতে পারে নয়, ভিতরেও চার্জ থাকে। কুপরিবাহীটি যদি নিরেট হয়, নিরেট সুপরিবাহীর ভিতরে চার্জ থাকে না, কিন্তু নিরেট কুপরিবাহীর ভিতরে কিন্তু চার্জ থাকে। এটা তোমরা অনেকেই বেসিক ভুল করো, যে পরিবাহীর শুধু বাইরের পৃষ্ঠে আধান থাকে আমরা পড়িয়েছি, তোমরা কুপরিবাহীরও ভাবো কি বাইরের পৃষ্ঠে আধান আছে, তা নয়, কিন্তু কুপরিবাহীর ভিতরেও আধান থাকতে পারে। তো সেই কুপরিবাহীর ভিতরে বাইরে টোটালের জায়গাতে আধান রয়েছে, এর আয়তন ধরলাম ভি আর মোট চার্জ রয়েছে কিউ। তাহলে কি ভি আয়তনে কত চার্জ আছে কিউ, তাহলে একক আয়তনে কত চার্জ থাকবে কিউ বাই ভি, এটাকে বলি আয়তনীয় আধান ঘনত্ব। ঠিক আছে, ভলিউম চার্জ ডেন্সিটি রো, এখানে লেখা রয়েছে কি ডিফারেন্সিয়াল ফর্মটা, রো ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ ডিভি। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন 3 রকমের হতে পারে, এক হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। যদি 3 রকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে মোট ফোর্স কি হবে, মোট ফোর্স হবে ওই 3টে ফোর্সের গুণ। কুলম্ব ল দেখো এখানে লেখা রয়েছে, কিন্তু 3টে জায়গাতেই কুলম্ব ল লেখা রয়েছে। এখানে ভলিউম ডিস্ট্রিবিউশন, সারফেস ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে লাইন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে টোটাল ফোর্স, আর এটা হচ্ছে কি টোটাল ইলেকট্রিক ফিল্ড যেটা হবে যদি 3 ভাবেই চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে। তারপরে আমরা পড়বো কি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি ছিল, তড়িৎ দ্বিমেরু ছিল এই ধরনের কোন সিস্টেমকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এখানে কি আছে, এখানে দুটো চার্জ আছে, দুটো চার্জের দেখো তোমরা মান কিন্তু সমান, কিন্তু প্রকৃতি হচ্ছে বিপরীত। একটা মাইনাস কিউ চার্জ আর একটা হচ্ছে প্লাস কিউ চার্জ, তাদের মধ্যে সেপারেশনটা হচ্ছে 2L। এটা খুব খেয়াল রাখবে, অঙ্কে যদি বলে একটা তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হলো এত, তোমরা যেন এল সমান সেটা ধরো না। ধরো তড়িৎ দ্বিমেরুর একটা দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি, তোমরা এল ইকুয়ালস টু যদি 3 সেমি লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তোমাদের ধরতে হবে 2L ইকুয়ালস টু হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যটাকে আমরা 2L ধরি, আমাদের কিছু ক্ষেত্রে হিসেবে সুবিধা হয় ম্যাথমেটিক্যাল, সেই জন্য আমরা ধরি। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু হচ্ছে এরকম একটা সিস্টেম, যার একদিকে আছে মাইনাস কিউ চার্জ আর একদিকে আছে প্লাস কিউ চার্জ। দুটো চার্জের মান সমান কিন্তু হচ্ছে প্রকৃতি বিপরীত এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2L। এরকম সিস্টেমকে আমরা বলি কি তড়িৎ দ্বিমেরু। আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল মানে কি দুটো পোল আছে, পোল মানে কি দুই ধার। ঠিক আছে, দুটো পোলে দুটো চার্জ আছে, এরকম সিস্টেম হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এর দ্বিমেরু ভ্রামক হচ্ছে কিউ ইন্টু 2L, একে বলা হয় দ্বিমেরু ভ্রামক। তোমরা জানো কোনো কিছুর ভ্রামক বের করতে গেলে কি একটা বাহু দিয়ে গুণ করতে হয়, তো এখানে আধানের ভ্রামক বের করা হয়েছে কিউ ইন্টু 2L, এটাকে আমরা সংক্ষেপে লিখি পি দিয়ে, পি ইকুয়ালস টু 2QL, এটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এবার আমরা বের করি ডাইপোলের জন্য তার অক্ষের উপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়। এখন ডাইপোলের জন্য কি হয়ে আছে, এইখানে ইলেকট্রিক ফিল্ড বের করবো। ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে কত চার্জ রাখতে হয় একটু আগে আমি তোমাদের বলেছি, সেটা হচ্ছে +1 চার্জকে সেখানে রাখতে হয়। এই +1 চার্জকে এই প্লাস কিউ কি করবে, বিকর্ষণ করবে কোন দিকে, বাইরের দিকে। এই +1 চার্জটিকে ধরো এই মাইনাস কিউ চার্জ আকর্ষণ করবে কোন দিকে, এদিকে। আকর্ষণের থেকে বিকর্ষণটা যেহেতু বেশি, তো রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটি কি হবে, রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ড, বাইরের দিকে হবে, এই যে। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের দিকটি জানতে হবে যে এরকম অক্ষের ওপরে কোনো বিন্দুতে যদি +1 চার্জকে রাখি তো সেখানে ইলেকট্রিক ফিল্ড হয় আউটওয়ার্ড, বাইরের দিকে হয়। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয়, একটা ক্যালকুলেশন রয়েছে, বইয়ে ডিটেলসে ক্যালকুলেশন আছে, ওটা করার আমাদের এখন সময় নেই, আমরা ফর্মুলাগুলো কুইক দেখছি, তো এটা তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে,
অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়, আমরা মনে রাখি কি 2p/r কিউব, এই ফ্যাক্টরটা আমরা মনে রাখি 2p/r কিউব। গায়ে তো কুলম্ব কনস্ট্যান্ট যেমন আছে তেমন থাকবে, তাহলে কুলম্ব কনস্ট্যান্ট ইন্টু 2p/r কিউব। একটা অ্যাপ্রক্সিমেশন এখানে আছে, আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হলে, এখানে এ প্রিন্ট হয়ে গেছে, আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, এগুলো এল হবে, ঠিক আছে। আমরা ডিস্টেন্সটাকে এখানে 12 ধরেছি। তাহলে অক্ষের ওপরে কোনো বিন্দুতে ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো কি 2p/r কিউব। লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কোনো বিন্দুতে কি হয়, এখানে প্লাস কিউ আছে, যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছি সেখানে কত চার্জকে রাখি, পি পয়েন্টে আমরা রাখি +1 চার্জকে, প্লাস কিউ +1 চার্জকে বিকর্ষণ করবে এদিকে, মাইনাস কিউ +1 চার্জকে আকর্ষণ করবে এদিকে, লব্ধি কোন দিকে হবে, এই দিকে লব্ধি হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কোনো বিন্দুতে হয় কি, বা নিরক্ষীয় কোনো বিন্দুতে হয় পাশাপাশি। খেয়াল রাখবে ডাইপোলের সমান্তরাল হয় কিন্তু বিপরীত দিকে হয়, ঠিক আছে। ডাইপোল মোমেন্ট কাজ করে এদিকে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, এইদিকে ডাইপোল মোমেন্ট, কিন্তু ইলেকট্রিক ফিল্ড হয় ডাইপোল মোমেন্টের অপোজিট সাইডে কিন্তু প্যারালাল হয়। এর ভ্যালু কত হয়, p/r কিউব। মনে রাখবে খুব সোজা, দেখো তোমরা একটা ডাইপোল, অনেকটা কেসের মতো একটা ডাইপোল, অনেকটা একটা চুম্বকের মতো, দণ্ড চুম্বকের মতো, ঠিক আছে। দণ্ড চুম্বকের তোমরা জানো কি অক্ষের ওপরে আকর্ষণ বল বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলটি কি উদাসীন বিন্দু, সেখানে আকর্ষণ বল কম হয়, ক্লাস 8 থেকেই তোমরা জেনেছো। নিরক্ষীয় অঞ্চলে যেহেতু আকর্ষণ বল বেশি হয় তো ফিল্ড ইন্টেন্সিটিও বেশি হবে, সেই জন্য এখানে কি হবে, এখানে হবে কি 2p/r কিউব, এখানে ফিল্ড ইন্টেন্সিটি বেশি। এটা কি উদাসীন অঞ্চল, মাঝখানের অঞ্চলটা নিরক্ষীয় অঞ্চল, এখানে কি হবে এর পুরোপুরি অর্ধেক, এখানে হবে কি p/r কিউব। তাহলে তোমরা দুটো ফর্মুলা কিন্তু মনে রাখবে। কোনো ডাইপোলের জন্য অক্ষের ওপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হয় 2p/r কিউব, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে হয় কি p/r কিউব। যদি যে কোনো অ্যাঙ্গেলে একটা বিন্দু থাকে থিটা, তখন আমরা কি করি, ডাইপোলটাকে দুটো আমরা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভেঙে নিই, দুটো লম্ব উপাংশে ভেঙে নিই। ধরো ডাইপোলের ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, আমরা ধরে নিই পি কস থিটা পি সাইন থিটা, দুটো ডাইপোল মোমেন্টের ডাইপোল রয়েছে একটা ডাইপোলের বদলে। পি কস থিটার এটা দেখো অক্ষের ওপরে অবস্থিত, পি সাইন থিটার এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত। তারপরে পিথাগোরাস দিয়ে u1 আর u2 কে আমরা যোগ করে দিই, √(u1² + u2²), এটা ইন জেনারেল ফর্মুলা বেরোয়। তাহলে ডাইপোলের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেলে কোনো পয়েন্ট থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়, আমি যেটা গোল করে দিলাম এই ফর্মুলাটা দিয়ে হয় p/r কিউব × 3 cos² θ + 1। তোমরা দেখো অক্ষের ওপরে কোনো বিন্দুতে কি হয়, θ = 0, এখানে θ = 0 বসাও, দেখো 2p/r কিউব পাবে। লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে থিটা কত হয়, থিটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তোমরা এখানে 90 বসাও, দেখো পাবে p/r কিউব, যেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হয়। তাহলে এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা, যে কোনো ডাইপোল, এটা ডাইপোলটা ছিল তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে একটা বিন্দু ছিল পি, তো এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা এটা দিয়ে আমরা জানি। এখন এই ফর্মুলাটা দিয়ে বেশ কিছু নিউমেরিক্যাল আসছে, আমরা জানি, তো রেডিমেড এই দুটো ফর্মুলাও আমি তোমাদের মুখস্থ রাখতে বলবো। ফাই এবং ট্যান থিটার মধ্যে রিলেশন, থিটা কি, থিটা হচ্ছে যে অ্যাঙ্গেলে পিটা অবস্থান করছে ডাইপোলের সঙ্গে তার অ্যাঙ্গেলটা, আর ফাইটা কি, ফাইটা হচ্ছে এই আর এর সঙ্গে ই এর অ্যাঙ্গেল, তো tan phi = হাফ অফ tan থিটা হয়, ঠিক আছে। tan phi = হাফ অফ tan থিটা, আর ডাইপোলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল হয় θ + phi। এই দুটো মনে রাখবে, তাহলে কুইক কিছু অঙ্ক তোমরা করতে পারবে। এরপর একটা ডাইপোলকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেখানে কি হয়, একটা চুম্বককে, দণ্ড চুম্বককে তোমরা ভাবো যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখি, আর্থের ম্যাগনেটিক ফিল্ডে, সেটা কি উত্তর দক্ষিণে ঘুরে যায়, কেন, কারণ সেটা ম্যাগনেটিক, যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে তার সঙ্গে ও অ্যালাইন হতে চায়, অ্যালাইন হয়ে যায়, সেই জন্য এই ঘটনা ঘটে। তো এখানেও তাই হবে, এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, যে কোনো কারণে অন্য কোনোভাবে আমরা তৈরি করেছি, সেখানে একটা ইলেকট্রিক ডাইপোল রেখেছি। একটা চুম্বককে, সূচি চুম্বককে ঝুলিয়ে দিলে সে যেমন উত্তর দক্ষিণে মুখ করে থাকে, তেমনই এই ডাইপোলটা কি করবে, ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হবে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একই লাইনে আসতে চাইবে। আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড কিউ, ইলেকট্রিক ফিল্ড ই, সেটা কি +1 চার্জের উপর প্রযুক্ত বল, তাহলে কিউ চার্জের উপর প্রযুক্ত বল কত হয়, কিউই হয়, আমরা ইকুয়েশনটা পড়েছি F = কিউই, +1 চার্জের উপর প্রযুক্ত বল ই, কিউ চার্জের উপর প্রযুক্ত বল হচ্ছে কিউই। এখন এখানে প্লাস কিউ চার্জ আছে ডাইপোলের, ফলে একটা কিউই ফোর্স এদিকে প্রযুক্ত হবে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, ফলে মাইনাস কিউই ফোর্স এই দিকে প্রযুক্ত হবে, ফলে ডাইপোলের উপর নেট ফোর্স কত হয়, নেট ফোর্স হয় 0, কিন্তু এখানে একটা টর্ক অ্যাপ্লাইড হয়, একটা কাপল অ্যাপ্লাইড হয়। তার কারণ হচ্ছে একটা বস্তুর উপরে তোমরা জানো সমান মানের কিন্তু বিপরীতমুখী দুটি বল যদি প্রযুক্ত হয়, সেটিতে কি হয়, পিওর রোটেশন হয় সেটাতে, ফলে এর একটা পিওর রোটেশন হবে টর্ক অ্যাপ্লাইয়ের ফলে।
টর্কের ভ্যালু কি হয়, যে কোনো একটা ফোর্সের ভ্যালু ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার যেটা ডিস্টেন্স, লম্ব দূরত্ব, সেটা হয়। এখন এই দুটো ফোর্স, এই যে এখানে রয়েছে কিউই আর এখানে আছে মাইনাস কিউই, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি 12 sin থিটা, ফলে এটা হবে কি কিউই ইনটু 12 sin থিটা, অর্থাৎ টর্ক সমান আমরা লিখতে পারি পি sin থিটা। টর্ক সমান যদি পি sin থিটা হয়, এর ভেক্টর ফর্মকে আমরা লিখি টাউ ইকুয়ালস টু পি ক্রস সি, টাউ ইকুয়ালস টু আমরা লিখি পি ক্রস সি। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনটি আগে কোনটি পরে। তোমরা জানো ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউট করে না, এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এন কিন্তু নয়। সুতরাং পি আর ই এর মধ্যে কি আগে থাকে এটা তোমাদের মনে রাখতে হবে। টর্কটা অবশ্যই এখানে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, এগুলো পোলার ভেক্টর নয়, সেটা তোমরা 11-এ পড়েছো। তাহলে ভেক্টর ফর্মটা মনে রাখবে, টর্কের ভ্যালু তোমরা মনে রাখবে। এই টর্কের ফলে কি হয়, টর্কের রেজাল্ট কি, ডাইপোলটা ঘুরে যায়, ঘুরে গিয়ে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হয়। এরপর ছিল তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা তোমরা কি মনে রাখবে, তোমরা ক্রিকেট মাঠে তোমরা দেখেছো ব্যাটসম্যানরা যখন খেলে, আমরা টিভিতে তার অ্যানালিটিক্স দেখি, তখন বলগুলো যে পথে যায় দেখবে এরকম লাইন কিছু দেখানো হয়, এটাই ইলেকট্রিক ফিল্ড ফোর্স বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের এটা কনসেপ্ট, ঠিক আছে। তো কোনো ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডকে তো আমরা দেখতে পাই না, আমাদের কল্পনা করতে হয় ইলেকট্রিক ফিল্ডকে, অ্যাবস্ট্রাক্ট জিনিস এটা। তখন আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডে কি করি, যদি ইলেকট্রিক ফিল্ডে একটা প্লাস চার্জকে রাখি সুবিধার জন্য, ধরো +1 চার্জ, কারণ ইলেকট্রিক ফিল্ড পোটেন্সিয়াল বের করার জন্য +1 চার্জকে রাখছিলাম। যদি একটা +1 চার্জকে আমরা রাখি ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টকে, অবশ্যই স্থির +1 চার্জ হবে, আগে থেকে তার কোনো ভেলোসিটি থাকবে না, সে যে লাইন ধরে মুভ করে সেটিকেই আমরা বলতে পারি কি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে একটা কাল্পনিক লাইন, যে লাইন বরাবর একটা স্থির কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে সে যাবে। ডেফিনেশন অনুসারে তাহলে কি হয়, প্লাস চার্জ যেহেতু প্লাস চার্জকে বিকর্ষণ করে, তড়িৎ বলরেখা আমরা আঁকার জন্য কি ইউজ করেছি, একটা +1 চার্জকে বা প্লাস চার্জকে আমরা রেখেছি। সুতরাং প্লাস চার্জ থেকে বলরেখাগুলো বাইরে বেরোয় এবং মাইনাস চার্জ এসে মেশে। একটা প্লাস চার্জ মাইনাস চার্জ যদি পাশাপাশি থাকে বলরেখা কেমন হবে ছবিতে দেখানো রয়েছে, দুটো প্লাস চার্জ যদি পাশাপাশি থাকে বলরেখা কেমন হবে দেখানো রয়েছে। এখানে দেখো উদাসীন অঞ্চল, দুটো প্লাস চার্জ একে অপরকে বিকর্ষণ করছে, সেটা ম্যাগনেটিক লাইন্স দিয়ে আমরা কিন্তু ইলেকট্রিক লাইন্স দিয়ে আমরা বোঝাতে পেরেছি। ইলেকট্রিক লাইন্সের বেশ কিছু ধর্ম রয়েছে, দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, এরা বদ্ধ লুপ হয় না। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বদ্ধ লুপ হয়, তোমরা পরে পড়বে, কিন্তু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বদ্ধ লুপ তৈরি করতে পারে না, ঠিক আছে। যেখানে এরা ঘন হয় সেখানে ফিল্ড ইন্টেন্সিটি খুব হাই হয়, দেখো এই জায়গাগুলোতে লাইনগুলো খুব ঘন, তাহলে এখানে ফিল্ড ইন্টেন্সিটি খুব হাই। এখানে দেখো ফিল্ড ইন্টেন্সিটি কমে গেছে, কারণ লাইনগুলোর মধ্যে সেপারেশনটা অনেক বেশি, ঠিক আছে। আবার লাইনগুলো এমন দেখো, লাইনগুলো পেটটা দেখো এখানে যেন ফুলে গেছে, লাইনগুলো ম্যাগনেটিক লাইন্সগুলো কি হয়, ইলেকট্রিক লাইন্সগুলো তাদের দৈর্ঘ্যের সমকোণে একে অপরকে বিকর্ষণ করে। মানে ধরো এই স্কেলটা আর পেনটা যদি তড়িৎ বলরেখা হয়, তো এরা একে অপরকে কিন্তু বিকর্ষণ করবে, অর্থাৎ দৈর্ঘ্যের লম্ব দিকে এরা একে অপরকে বিকর্ষণ করে, এবং দৈর্ঘ্য বরাবর এরা যেন একটা লম্বা রাবার ব্যান্ডের মতো কাজ করে, মানে দৈর্ঘ্য বরাবর এরা সংকুচিত হতে চায়। এখানে কি হবে, প্লাস চার্জ এবং মাইনাস চার্জ একে অপরকে আকর্ষণ করবে, আমরা বলতে পারি তড়িৎ বলরেখাগুলো ছোট হতে চাইছে বলে প্লাস এবং মাইনাস চার্জ পরস্পর কাছে আসছে। তাহলে তড়িৎ বলরেখার প্রপার্টিসগুলো তোমরা এখানে পড়বে। এরপর ছিল কি তড়িৎ ফ্লাস্ক বা ইলেকট্রিক ফ্লাস্ক। ফ্লাস্ক মানে কোনো তলের মধ্যে দিয়ে কতটা এনার্জি যায় তার একটা এটা পরিমাপ। ধরো এখানে একটা তল রয়েছে, এই তলটার মধ্যে দিয়ে লাইট আসছে, এদিক থেকে লাইট আসছে, তো তলটাকে যদি আমি এইভাবে রাখি, অর্থাৎ তল ভেক্টরটা তোমরা জানো কোনো তলের সঙ্গে লম্ব দিকে থাকে, অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় তখন এর মধ্যে দিয়ে অনেক আলো যাবে, এদিক থেকে আলো যাচ্ছে, আমার হাতটা থেকে তোলা আলো পড়ছে। কিন্তু তলটাকে যদি ক্রমশ ঘোরাই, দেখো এর মধ্যে দিয়ে আলোর পরিমাণ কিন্তু কমবে, কমতে কমতে যদি এরকম হয়, অর্থাৎ ফাই ইকুয়ালস টু যখন 90 ডিগ্রি, তখন এর মধ্যে দিয়ে আলোর পরিমাণ 0 হয়ে যাবে। তাহলে কোনো এনার্জি কোনো তলের ভিতর দিয়ে কতটা যাচ্ছে তার একটা পরিমাপ হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক। ডিটেলসে তোমরা আমার অন্য ভিডিওতে তোমরা পাবে, যেখানে ফ্লাস্ক আমি ডিটেলসে আলোচনা করেছি এবং তার নিউমেরিক্যাল করিয়েছি। ফ্লাস্কের ডেফিনেশন কি, ফ্লাস্কের ডেফিনেশন হচ্ছে E.ds, কোনো ছোট্ট জায়গার মধ্যে দিয়ে যে ফ্লাস্ক যায় E.ds, কোনো তলের মধ্যে দিয়ে মোট যে ফ্লাস্ক যায় আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, অর্থাৎ ফাই টোটাল ফ্লাস্ক ফাই ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন E.ds সারফেস ইন্টিগ্রেশন হবে, এর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম। গাউসীয় তল কি, আমরা জানি গাউসের উপপাদ্যে কি করতে হয়, একটা যে আধান আমরা থাকে যার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করি আমরা, তাকে একটা কাল্পনিক তল দিয়ে ঘিরতে হয়, যে কাল্পনিক তল দিয়ে কোনো চার্জকে আমরা ঘিরি সেটাকে আমরা বলি কি গাউসীয় তল। তারপর ছিল গাউসের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাউসের সূত্রের সাহায্যে আমরা কি করি, গাউসের সূত্রের সাহায্যে আমরা খুব সহজে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি সিমেট্রিক বডিগুলোর ক্ষেত্রে। গাউসের সূত্রে কি বলা আছে, কোনো আধান যদি কোনো বদ্ধ তল দ্বারা ঘেরা থাকে তাহলে টোটাল যে ফ্লাস্ক যাবে ফাই, সেটা কি হয়, ভিতরে যে চার্জ এনক্লোজ আছে বাই এপসাইলন 0 হয় যদি শূন্যস্থান হয়, ঠিক আছে। তাহলে একদিকে থাকে তার ফ্লাস্ক,
আর একদিকে দেখে কিউ বাই এফ, একদিকে থাকে ফ্লাস্ক আর একদিকে থাকে কিউ বাই এপসাইলন, এই রেশিওটা। গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, সেগুলো থেকে এই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, আমরা পরপর এখানে দিয়েছি। আমরা ডিরাইভ কিন্তু এখানে করব না, ডেরিভেশনের ক্লাস আলাদা আছে, সেটা তোমরা কিন্তু ইউটিউবে দেখে নেবে। রৈখিক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয়, একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আছে, অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, তার থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় কিন্তু এটা আমরা কোথা থেকে পাই, গাউসের সূত্র থেকে আমরা পাই। একটা পাথ রয়েছে, খুব পাতলা পাথ, ইনফাইনাইট পাথ, যাতে চার্জ দেওয়া আছে, তার জন্যে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, একটা অসীম বিস্তৃত পাথের জন্য যদি আমরা এর এরিয়া দিয়ে ক্যালকুলেশন করি, কখন কিউ বাই এ হয়, আমরা জানি সিগমা সমান কিউ বাই এ, তাহলে কিউ বাই এ আর নিচে হয় 2 এপসাইলন নট, তাহলে কিউ বাই 2a এপসাইলন নট। তাহলে ই এর ভ্যালু কি হয়, সিগমা বাই 2 এপসাইলন নট, খুব পাতলা কোনো অসীম পাথের জন্য। এখন সুপরিবাহী অসীম সমতল যদি থাকে, পাতটা যদি একটু মোটা হয়, থিকনেস একটু মোটা হয়, তখন ই কিন্তু হয়ে যায় সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, কারণ চার্জটা দুটো তলে ডিস্ট্রিবিউট হয়। এখানে পাতটা খুব পাতলা, একটা তলেই চার্জ আছে, এখানে দুটো তলে চার্জ আছে, একটু থিকনেস থাকলে তখন এটা হয়, ই এর ভ্যালু হয়ে যায় সিগমা বাই এপসাইলন নট। কিন্তু যদি কিউ আর এ দিয়ে লেখো তখন সেমই হবে, কারণ দুটো তলে চার্জটা ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক আছে, এদিকে একটা তল আছে, পিছন দিকে আর একটা তল আছে, তখন সিগমার ভ্যালু লিখলে কিউ বাই 2a হবে। তাহলে কিউ আর এ দিয়ে লিখলে দেখো ভ্যালুটা দুটোরই সেম, পাতলা হোক বা একটু মোটা হোক, ঠিক একটু ঠিক হোক। ঠিক আছে, কিন্তু সিগমা দিয়ে তুমি যদি লেখো, পাতলা পাতের ক্ষেত্রে ই হয় সিগমা বাই 2 এপসাইলন নট, কিন্তু একটু মোটা পাতের ক্ষেত্রে ই হয় সিগমা বাই এপসাইলন নট। এবার ছিল দুটো, ধরো এরকম পাত আছে, সমতল পাত আছে, যেগুলো হচ্ছে ইনফাইনাইট পাত, তাদের মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ইলেকট্রিক ফিল্ড তোমরা কি জানো, প্লাস চার্জ থেকে বাইরের দিকে যায় ইলেকট্রিক লাইন্সগুলো, আর মাইনাস পাতে কি ইনওয়ার্ড হয়। ঠিক আছে, ধরো দুটো পাত রয়েছে, এখানে একটা পাত আছে, এখানে একটা পাত আছে, এটা হচ্ছে এর সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 1, এর সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 2। এখন এই পাতটার জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে, এদিকে হবে, আউটওয়ার্ড হয়। ঠিক আছে, সেকেন্ড পাথটার জন্য আমি ধরো গ্রিন কালারে আঁকছি, সেকেন্ড পাথটার জন্য আউটওয়ার্ড হবে, তাহলে এই পাথটার জন্য এদিকে ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ড, এই পাথটার জন্য এদিকেও ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ড, দেখো আউটওয়ার্ড। তাহলে দেখো দুটো পাতের মাঝখানের রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড একে অপরের বিপরীত, এই পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে, কিন্তু এই পাথটার জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে। তখন মাঝখানের অঞ্চলে যদি ইলেকট্রিক ফিল্ড বের করো, দেখো তাহলে ফর্মুলা একটা মাইনাস আসবে টোটাল ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এই রিজিয়ানটায় ধরো এটাকে লিখছি R1 আর এটাকে লিখছি রিজিয়ান 2, R1 আর R2 এই দুটো রিজিয়ানে দেখো ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশনে আছে দুটো পাতের জন্য, ফলে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড হবে একে অপরের সঙ্গে যোগ হবে। ঠিক আছে, যোগের ফর্মুলা হবে, এটা ছবি এঁকে একটু বুঝে নেবে, এটা দিয়ে অনেক নিউমেরিক্যাল কিন্তু আসে। সমপরিমাণ বিপরীত আধান যদি থাকে দুটো সমান্তরাল পাতে, কি হবে দেখো তোমরা, আমি দুটো পাতকে আলাদা আলাদা কালারে আঁকছি, তার জন্য তোমাদের আঁকার অনেক সুবিধা হবে। দেখো এটা একটা প্লাস চার্জ আছে, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে, প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কি হয়, বাইরের দিকে হয়। এখন আশা করি খুব ভালো বুঝতে পারবে, আগের সেকশনে যাদের অসুবিধা হলো তারা একটু ভালো করে দেখবে এখানে। ঠিক আছে, আরেকটা ধরো আমি গ্রিন আঁকলাম, আরেকটা পাত রয়েছে যেটা হচ্ছে মাইনাস চার্জ আছে, গ্রিনটাতে হচ্ছে মাইনাস চার্জ, তাহলে মাইনাস চার্জে কি হয়, ইলেকট্রিক ফিল্ড এসে মেশে, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে এই দিকে ইলেকট্রিক ফিল্ড হবে। ঠিক আছে, এখন দেখো সমস্ত কেসটা চেঞ্জ হয়ে গেছে, দেখো মাঝখানের অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড দেখো সিগমা বাই কি হয়, সিগমা বাই 2 এপসাইলন নট, আবার লালটাও হবে কি সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে মাঝখানের রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, অ্যাড হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট। কিন্তু এই রিজিয়ান 1 ইলেকট্রিক ফিল্ড দেখো সমান কিন্তু বিপরীতমুখী, 0 হয়ে যাবে। এই রিজিয়ানটা ধরো নাম দিলাম রিজিয়ান 2, এখানেও ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে 0, তাহলে বাইরের অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে 0, ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ডবল, যদি একটা প্লাস একটা মাইনাস হয়। এটা কোথায় ইউজ হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কিন্তু এই থিওরিটা ইউজ হয়। পাতলা গলীয় খোলকের জন্য এটাও একটা আউটকাম গাউসের উপপাদ্যের। ঠিক আছে, তো পাতলা গলীয় খোলকের জন্য কি হয়, পাতলা গলীয় খোলকের জন্য বাইরে যখন ইলেকট্রিক ফিল্ডে আমরা বের করি, তখন আমরা ভাবতে পারি সমস্ত আধান কেন্দ্রে আছে, নর্মাল ফর্মুলা ইউজ হয় কিউ বাই আর স্কোয়ার। কিন্তু তার সারফেসের ওপরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, তার যেটা রেডিয়াস সেটা কিউ বাই আর স্কোয়ার। কিন্তু একটা কোনো পরিবাহী খোলক রয়েছে, তার ভিতরে যেহেতু আধান থাকে না, ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে যদি আমি একবার ছবি এঁকে দেখাই তোমাকে, এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড, পরিবাহী গোলকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয় 0, সারফেসের ওপরে ইলেকট্রিক ফিল্ড কত হয়
কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। বাইরে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে কত হয় কিউ বাই স্মল আর স্কোয়ার। যদি আমরা গ্রাফ আঁকি, এটা হচ্ছে বাইরের রিজিয়ানে, এটা হচ্ছে সারফেসে, এটা হচ্ছে ভেতরে, ভেতরে ইলেকট্রিক ফিল্ড হয় 0। এই ডেটাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বারবার এটা কিন্তু আমাদের কাজে লাগে। কোনো আহিত পরিবাহী গোলক বা কোনো ফাঁপা কুপরিবাহী গোলক, তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয় 0, বাইরে ইলেকট্রিক ফিল্ড কি হয়, ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু হয়ে যায় 1/r স্কোয়ার। এটা ছিল আহিত কুপরিবাহী গোলক, আহিত কুপরিবাহী নিরেট গোলক। কুপরিবাহী নিরেট গোলকের বাইরেও চার্জ থাকে, ভিতরেও কিন্তু চার্জ থাকে, ঠিক আছে। নিরেট কুপরিবাহী যদি গোলক আমরা নিই, তার ভিতরেও চার্জ থাকে আর বাইরেও চার্জ থাকে, ফলে ভিতরে ইলেকট্রিক ফিল্ড এই ক্ষেত্রে কিন্তু নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি হয়, ভেতরে ইলেকট্রিক ফিল্ড হয় ই প্রপোর্শনাল টু আর, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার মতো সমীকরণ হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে নিরেট কুপরিবাহী, এটা নিরেট কুপরিবাহী, ভিতরে ইলেকট্রিক ফিল্ড আছে। এটা নিরেট সুপরিবাহী, ভিতরে কোনো চার্জ নেই, ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে কুপরিবাহী যদি কোনো পদার্থ থাকে, নিরেট গোলক থাকে, তার ভিতরে কিন্তু ইলেকট্রিক চার্জ থাকে এবং তার ভিতরে ইলেকট্রিক ফিল্ডও থাকে। তাহলে ভিতরে হয় মূলবিন্দুগামী সরলরেখা, বাইরে হয় এরকম আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক তার গ্রাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো গ্রাফ এবং থিওরি খুব ভালো করে কিন্তু তোমরা পড়ে রাখবে। এটা নিরেট সুপরিবাহী গোলক, এটা নিরেট কুপরিবাহী গোলক, তার ভ্যালু এবং তার গ্রাফ। এরপরে আমরা পড়বো স্থির তড়িৎ বিভব এবং ধারকত্ব। প্রথম দুটো চ্যাপ্টার হয়ে গেল। যে কোনো ফোর্স ফিল্ডে তোমরা জানো আমাদের ফোর্স ফিল্ড অনেকগুলো রয়েছে, আমি আগের ক্লাসে আমি বলেছিলাম, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা ফোর্স ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও তাই, ম্যাগনেটিক ফোর্সও তাই। ফোর্স ফিল্ডে যদি সেই ফোর্স ফিল্ডের এগেনস্টে কোনো কাজ করি, সেটা জমা থাকে। যদি তুমি দোতলায় ওঠো সিঁড়ি দিয়ে, তুমি যে কাজ করো সেটা তোমার মধ্যে কিন্তু স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা থাকবে। তুমি যখন দোতলা থেকে নিচে নামবে, সেই কাজটা কিন্তু তুমি ফিরে পাবে। এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সেও হয়। ইলেকট্রোস্ট্যাটিক্সেও এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে আমরা যে কাজ করি, সেই কাজটা স্থিতিশক্তি হিসেবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা থাকে, তাকেই আমরা বলি পোটেনশিয়াল। তাহলে এখানেও কিন্তু যেহেতু এটা ফোর্স ফিল্ড, পোটেনশিয়ালের কনসেপ্ট আছে। তাহলে এখানেও আমরা +1 চার্জকে দিয়ে ডেফিনেশনটা করি। কোনো পয়েন্টে +1 চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে আমরা যে কাজ করি, সেই কাজটা যদি তার ভিতরে জমা থাকে শক্তি হিসেবে, সেটাই হচ্ছে তার বিভব বা পোটেনশিয়াল এনার্জি। দুটো পয়েন্টের পোটেনশিয়াল এনার্জির মধ্যে বা পোটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদের একক বলা আছে, সেটা হচ্ছে ভোল্ট। 1 ভোল্ট বিভবের সঙ্গে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তড়িৎ বিভবের সঙ্গে কাজের সম্পর্ক এখানে দেখানো রয়েছে। একক আধানকে আনতে যে কাজ করি, দেখো ওই সিম্পল ওয়ার্কিং নিয়ম, অসীম দূরত্ব থেকে +1 চার্জকে আনতে যে কাজ করি সেটা হচ্ছে ভি। তাহলে কিউ চার্জকে আনতে কত কাজ করি, কিউ ভি। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম, কিউ ভি ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ। তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট, আগেই আমরা করেছি। তো যদি বিভবের আমরা ফর্মুলাটা দেখি, বিভবের ফর্মুলা হচ্ছে কিউ বাই আর, ঠিক আছে। এটা কোথা থেকে পাই, এটা ইলেকট্রিক ফিল্ড থেকে আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হয়, না হলে কিন্তু ডাইরেক্ট সরাসরি এটা আমরা পাই না। তাহলে কি কি ফর্মুলা আমরা এখানে পেয়েছি, ফোর্স কি হয়, ফোর্স হয় কুলম্ব কনস্ট্যান্ট ইনটু Q1 Q2 বাই আর স্কোয়ার। ফিল্ড স্ট্রেংথ বা ফিল্ড ইন্টেন্সিটি কি হয়, E ইকুয়ালস টু কুলম্ব কনস্ট্যান্ট ইনটু হয় কি কিউ বাই আর স্কোয়ার। এরা দুজনে কিন্তু ভেক্টর, এরা দুজনে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল কি হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু হয় কি কুলম্ব কনস্ট্যান্ট ইনটু কিউ বাই আর। শর্টকাটে তোমাদের এগুলো মনে রাখতে হবে। কুলম্বের ল হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কিউ বাই আর স্কোয়ার, আর পোটেনশিয়াল হচ্ছে কিউ বাই আর। পোটেনশিয়াল যদি কিউ বাই আর হয়, তার গ্রাফ কি হবে, এইরকম গ্রাফ হবে, ঠিক যেমন বয়েলস লতে তোমরা গ্রাফ করতে, একটার সঙ্গে অন্যটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা মনে রাখবে, বিভব কিন্তু স্কেলার রাশি, ফলে যদি অসংখ্য বিন্দু থাকে, অসংখ্য বিন্দু আধান থাকে, তাদের জন্য যখন আমরা মোট বিভব বের করবো, সেটা বের করা ইলেকট্রিক ফিল্ডের তুলনায় অনেক ইজি। ওখানে ভেক্টর অ্যাডিশন করতে হতো, কিন্তু এখানে নর্মাল স্কেলার অ্যাডিশন করবে। তাহলে ইন সংখ্যক যদি বিন্দু আধান থাকে, তার জন্য বিভব কি হবে, সমস্ত বিভবগুলো স্কেলার একটা যোগফল হবে। ইলেকট্রিক ফিল্ড এবং বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, ই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিভিডিআর। যদি 1 ডাইমেনশনাল হতো, তাহলে ই সমান কি হতো, মাইনাস ডিভি ডিএক্স হতো। 1 ডাইমেনশনাল হলে, 3 ডাইমেনশনালে ই সমান হচ্ছে কি মাইনাস ডিভিডিআর। মনে রাখবে, ই কিন্তু একটা ভেক্টর, তার কিন্তু ডিরেকশন এইভাবে বেরোবে না, আর ভি হচ্ছে এখানে কিন্তু স্কেলার।
ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রসেসটা যেন ইন্টিগ্রেশন, ই সমান যদি মাইনাস ডিভি ডিআর হয় তাহলে ভি সমান কি হবে, ভি সমান হবে ইন্টিগ্রেশন ই ডট ডিআর। এখানে আর দূরত্বে পোটেনশিয়াল বের করার ফর্মুলা দেখানো হয়েছে, অসীম থেকে আর দূরত্বে এনেছি, ওই জন্য ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে ইনফিনিটি টু আর। কোনো ফাঁপা পরিবাহীর জন্য ইলেকট্রিক ফিল্ড কি হয়, ফাঁপা পরিবাহী বা নিরেট পরিবাহীর দেখো পরিবাহীর ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় কিন্তু পোটেনশিয়াল জিরো হয় না, পোটেনশিয়াল হয় কনস্ট্যান্ট এবং সারফেসে যেটা পোটেনশিয়াল তার সঙ্গে ইকুয়াল হয়। ঠিক আছে, এর সারফেসে রেডিয়াস যদি আর হয় তাহলে এর সারফেসে পোটেনশিয়াল কত হয়, কিউ বাই আর। গায়ে কুলম কনস্ট্যান্ট থাকে, এর ভেতরেও সর্বত্র পোটেনশিয়াল কিন্তু সেম হয়। গ্রাফটা তোমরা দেখো, সারফেসে যেটা পোটেনশিয়াল সেটাই কিন্তু গোলকের ভিতরেও পোটেনশিয়াল, কিন্তু বাইরে পোটেনশিয়াল কি হয়, বাইরে পোটেনশিয়াল হয় কিউ বাই স্মল আর, যেখানে স্মল আরটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে পোটেনশিয়ালের এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। কোনো নিরেট পরিবাহীর ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো কিন্তু পোটেনশিয়াল জিরো নয়, পোটেনশিয়াল যেহেতু কনস্ট্যান্ট, ভি সমান যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হয়, মাইনাস ডিভি ডিআর, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয়, ওই জন্য পরিবাহীর ভিতরে ই জিরো, কিন্তু পোটেনশিয়াল হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট। এটা কিন্তু তোমরা মনে রাখবে, গ্রাফটা তোমরা ভালো করে করবে। নিরেট যদি অপরিবাহী হয়, নিরেট কুপরিবাহী যদি পদার্থ, আমরা বলেছিলাম কি তার বাইরেও চার্জ থাকে ভিতরেও চার্জ থাকে, বলে তার ভিতরে কিন্তু পোটেনশিয়াল জিরো হয় না, পোটেনশিয়ালটা এরকম আস্তে আস্তে প্রথমে কমে। বাইরের তো পোটেনশিয়ালের একই রকমের ফর্মুলা, বাইরেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি নিরেট পরিবাহী হয় তখন ভিতরে পোটেনশিয়াল হয়ে যাবে কনস্ট্যান্ট এবং যেটা সারফেসে পোটেনশিয়াল তার সঙ্গে ইকুয়াল হবে। কিন্তু যদি নিরেট কুপরিবাহী হয় তার ভিতরেও পোটেনশিয়ালটা কিন্তু কনস্ট্যান্ট হবে না, পোটেনশিয়ালটা গ্র্যাজুয়ালি কমবে, তারপর সারফেসের পরে এইভাবে কমবে ব্যস্তানুপাতিক সূত্র দিয়ে। ভ্যালুগুলো সব এখানে দেওয়া আছে, ভ্যালুগুলো তোমরা দেখবে। এরপর আমরা দেখছি যে তড়িৎ দ্বিমেরুর জন্য পোটেনশিয়াল কি হয়। তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের ওপরে পোটেনশিয়াল কি হবে, এটা যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল দেখানো আছে, যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল হয় পি কস থিটা বাই আর স্কয়ার। গায়ে তো কুলম্ব কনস্ট্যান্ট হয়, এটা একটা ডাইপোল ছিল, মাইনাস কিউ প্লাস কিউ, 12 তাদের সেপারেশন, তাদের থেকে আর দূরত্বে পি পয়েন্টে আছে এবং অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে, ডাইপোলের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে থিটা, তখন এটা হবে। এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। অক্ষের ওপরে কোনো বিন্দুতে কি হয়, পি বাই আর স্কয়ার হয়। ঠিক আছে, অক্ষের ওপরে কোনো বিন্দুতে প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে সেটা অঙ্ক করে তোমাদের বের করতে হবে। প্লাস চার্জের জন্য পজিটিভ বিভব তৈরি হয়, মাইনাস চার্জের জন্য নেগেটিভ বিভব তৈরি হয়। এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে টোটাল ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ আসছে, দুটোই হতে পারে। লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি হবে, দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপর দুজনের থেকে ডিস্টেন্স সেম, বি এ আর পি এ দুটোই সেম। এখন প্লাস কিউ তৈরি করেছে প্লাস বিভব, মাইনাস কিউ তৈরি করেছে মাইনাস বিভব, দুটো বিভবের ভ্যালুও সেম, তাই টোটাল বিভব হয়ে যায় জিরো। তাহলে এটা হচ্ছে পোটেনশিয়ালের ভ্যালু। অ্যাক্সিসের ওপর পোটেনশিয়াল আছে, পারপেন্ডিকুলার বা ইকুয়েটর পয়েন্টে ইকুয়েটোরিয়াল ডিস্টেন্সে পোটেনশিয়াল হচ্ছে জিরো। এটা হলো ডাইপোলের পোটেনশিয়াল। সমবিভব তল কি, কোনো তল যদি এমন থাকে যার সর্বত্র বিভব সমান সেটা হয় সমবিভব তল। কার হয়, পরিবাহী তলগুলো হয় সমবিভব তল। সমবিভব তলের ওপরে কিছু ধর্ম রয়েছে সেগুলো করতে হবে। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে বের হয়, সমবিভব তলের দুটো বিন্দুতে বিভব সবসময় সমান হয়, দুটো সমবিভব তল পরস্পরকে কখনো ছেদ করে না। এরপর হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে আমরা দেখেছি কি কোনো পয়েন্টকে যদি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মুভ করি তাহলে আমরা যে কাজ করি সেই কাজটা ফিরে পাওয়া যায় ফোর্সের এগেনস্টে কাজ করলে। ফলে তড়িৎ ক্ষেত্রে কোনো যদি কিছু চার্জকে আমরা রাখি, ফলে সেই সিস্টেমটা বানাতে আমরা যে কাজ করি সেই কাজটা স্থিতিশক্তি হিসেবে তার ভিতরে জমা থাকে। যেমন দুটো আধান, অনেকটা ডাইপোলের মতো কিন্তু এটা ডাইপোল নয়। দেখো প্লাস Q1 আর প্লাস Q2 দুটো চার্জকে আর সেপারেশনে আমরা রেখেছি। এই সিস্টেমটা যখন আমরা তৈরি করব কিছু কাজ করতে হবে, কারণ প্লাস Q1 চার্জটাকে ধরো রেখেছো, এবার যখন প্লাস Q2 চার্জকে তুমি যখন নিয়ে আসবে অসীম থেকে, Q1 চার্জটা কি করবে, তাকে রিপেল করবে, বিকর্ষণ করবে। ফলে তার এগেনস্টে তোমায় কাজ করতে হবে, যে কাজটা তুমি করবে সেটা স্থিতিশক্তি হিসেবে জমা থাকবে। এই সিস্টেমটা তৈরি করতে যে স্থিতিশক্তি আমাদের হয় ইউ সমান কি কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। মানে দেখো এটাকে এখানে রাখতে কত কাজ করতে হবে তোমাকে, ক্যালকুলেশন খুবই ইজি। Q1 এর জন্য এখানে কত বিভব তৈরি হবে, ভি ইকুয়ালস টু সেটা হচ্ছে Q1 বাই আর। ঠিক আছে, কুলম্ব কনস্ট্যান্ট গায়ে আছে সেটাকে আমি লিখছি না, বা লিখে দিই ধরো কুলম্ব কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই আর। এখন Q2 চার্জকে রেখেছি, ফলে মোট কাজ কত, W সমান হচ্ছে Q2 ইন্টু ভি। Q2 ক্যাপিটাল কিউ লিখি, Q2 ইন্টু ভি। এই ভি এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে এই ফর্মুলাটা আমরা পাই। তাহলে এরকম কোনো সিস্টেম বানাতে যে কাজ আমরা করি স্থিতিশক্তি হিসেবে যেটা জমা থাকে সেটা হচ্ছে Q1 Q2 বাই আর, ডাইপোলের মতো সিস্টেম। এবার যদি এমন হয় তিনটে আধানকে দিয়ে আমরা এরকম ত্রিভুজের মতো বানিয়েছি,
ত্রিভুজের মতো আমরা শেপ বানিয়েছি। Q1 Q2 Q3 তিনটে রয়েছে। Q1 Q2 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে R1, এখানে ডিস্টেন্স R2, এখানে ডিস্টেন্স R3। তো সেই সিস্টেমটা বানাতে আমাদের কত কাজ করতে হয়, এই পরিমাণ কাজ করতে হয় যেটা স্থিতিশক্তি হিসেবে জমা থাকে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই তাদের মধ্যে দূরত্ব। দেখো Q1 Q2 এর মধ্যে দূরত্ব R1, Q2 Q3 বাই তাদের মধ্যে দূরত্ব দেখো R2, Q3 Q1 বাই তাদের মধ্যে দূরত্ব হচ্ছে R3। এই ফর্মুলা দিয়ে কিন্তু ইদানিং প্রচুর নিউমেরিক্যাল আসছে, খেয়াল রাখবে তোমরা। তিনটে চার্ট যদি ইকুয়াল হয় এবং ডিস্টেন্সগুলো যদি এল হয়, সমবাহু ত্রিভুজ হয়, তখন এই আগের ফর্মুলাটার একটা স্পেশাল ফর্ম পাই, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, n সংখ্যক বিন্দুর জন্য যদি স্থিতিশক্তি বের করি, তাহলে n সংখ্যক বিন্দুর জন্য স্থিতিশক্তির রাশিমালা হয় এই ধরনের। এরপর তড়িৎ ক্ষেত্রে যদি আমরা গতিশক্তি বলি, তড়িৎ ক্ষেত্র ধরো একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেখানে একটা কিউ চার্জকে আমরা ছেড়ে দিলাম, যেটা স্থির অবস্থায় ছিল, সেটা গতিশীল হবে। কে কাজটা করবে? তড়িৎ ক্ষেত্র কাজটা করবে। কাজটা কত? কিউ ভি। আবার যে গতিশক্তিটা তৈরি হলো সেটা হাফ এম ভি স্কোয়ার, দুটো ইকুয়াল। এটা তোমরা মনে রাখবে, এটা ছেলেরা মনে রাখে না, ছেলেরা মনে রাখে এই ফর্মটা, যে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সমান হচ্ছে কৃতকার্য। সেটা থেকে যদি ভি বের করি, তাহলে ভি সমান হবে √2 কিউ ভি বাই এম। এটা কি? এটা হচ্ছে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো একটা স্থির আধানকে আমরা ছেড়ে দিই, তার গতিবেগ। এরপর সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরু স্থিতিশক্তি, এটা হচ্ছে দ্বিমেরুর ইন জেনারেল ফর্মুলা। দ্বিমেরুকেও দেখো, দ্বিমেরুকে যদি তুমি ছেড়ে দাও, সেটা কি থাকবে? তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অ্যালাইন থাকবে। এখন দ্বিমেরুকে ঘুরিয়ে যদি থিটা অ্যাঙ্গেল করো, তোমায় কিছু কাজ করতে হবে, সেই কাজটা এই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকবে। যদি θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে আমরা ঘোরাই, θ1টা হচ্ছে প্রাথমিক অবস্থান আর θ2টা অন্তিম অবস্থান, তাহলে যে স্থিতিশক্তি বা কাজের আমরা সূত্রটা পাই, সেটা হচ্ছে এটা, ইউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু কস θ2 মাইনাস কস θ1। যদি ইনিশিয়াল অ্যাঙ্গেলটাকে আমরা ধরি 90 ডিগ্রি আর ফাইনাল অ্যাঙ্গেলটাকে যদি ধরি আমরা থিটা, তাহলে মাইনাস পি ডট ই, এরকম একটা ফর্মুলা আমরা পাই। মাইনাস পি ডট ইটা তো এখানে আমি লিখে নিই, পরে কোথাও লেখা আছে বোধহয়, এইখানে ডট ইটা নিচে চলে এসেছে। যদি প্রাথমিক অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, সেখান থেকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, তখন স্থিতিশক্তির রাশিমালা হয় মাইনাস পি ডট ই। ঠিক আছে, ইউ সমান হয় মাইনাস পি ডট ই। এই ইটা এখানে সাজানোর সময় নিচে চলে এসেছে। এরপর হচ্ছে পরিবাহী এবং অন্তরক। যার মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে সেগুলো হচ্ছে পরিবাহী, যাদের মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে না সেগুলো হচ্ছে অন্তরক। কোনো পরিবাহীর বেশ কিছু ধর্ম আছে স্থির তড়িতের ক্ষেত্রে, ধর্মগুলো আমাদের একটু ঝালিয়ে নিতে হবে। পরিবাহীর অভ্যন্তরে কি হয়? তড়িৎ ক্ষেত্র 0 হয়। পরিবাহীর ওপরে তড়িৎ ক্ষেত্র কি হয়? তার সঙ্গে লম্ব দিক বরাবর হয়। ঠিক আছে, এই ধর্মগুলো এখানে রয়েছে। স্থির তড়িৎ আবরণী, কোনো আমরা জানি কি তড়িৎ আচ্ছাদন, ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, এটা প্রথম চ্যাপ্টারে তোমরা পড়েছিলে। কোনো পরিবাহীর ভিতরে হচ্ছে আধান থাকে না এবং পরিবাহীর ভিতরে ইলেকট্রিক ফিল্ডও 0 হয়। সুতরাং কোনো জায়গাকে যদি তড়িৎ ক্ষেত্র থেকে আমাদের বিচ্ছিন্ন করতে হয়, তড়িৎ ক্ষেত্রের প্রভাব থেকে, তাকে আমরা একটা পরিবাহী দিয়ে ঘিরে দিই, একে বলা হয় স্থির তড়িৎ আবরণ। এরপর হচ্ছে পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, পরিবাহীর ধারকত্ব বোঝানোর জন্য আমরা এরকম জলের কন্টেনারের এক্সাম্পল আমরা নিই। ধরো দুটো বালতি রয়েছে, একটা 5 লিটারের বালতি, একটা 2 লিটারের বালতি। বালতিতে মোট যতটা জল ধরে সেটা হচ্ছে তার ধারকত্ব। তার মানে এই বালতিতে হাইয়েস্ট কতটা জল ধরে রাখতে পারে। কোনো ধরো 5 লিটারের বালতি আছে, তুমি যত ইচ্ছা জল দিচ্ছ, সে কিন্তু ধরে রাখতে পারবে না, হাইয়েস্ট 5 লিটার জলই ধরে রাখবে। তেমনই কোনো কুপরিবাহী বস্তুকেও তুমি যত ইচ্ছা যদি আধান দাও, সে কিন্তু ধরে রাখতে পারবে না, তার একটা ক্যাপাসিটি আছে। তার চেয়ে বেশি আধান দিলে সে কিন্তু বাইরে আধানটা ডিসচার্জ করে দেবে। তো এখানে দেখো দুটো কন্টেনার দেখিয়েছি, C1 এবং C2। জলের হাইটটাকে আমরা ধরবো স্থির তড়িতের ক্ষেত্রে বিভব, জলের পরিমাণকে ধরবো আমরা স্থির তড়িতাধান কিউ। যদি বিভব দেখো কম হয়, জলের হাইট কম হয়, তার মানে জানবে কি যে সেটার ক্যাপাসিটি বেশি। যে পাত্রটা বড় তাতে দেখবে জলের হাইট কম হয়, যে পাত্রটা সাইজে ছোট তাতে জলের হাইট দেখবে বেশি হয়। তাহলে জলের হাইটটাকে আমি বলছি এখানে বিভব এবং ক্যাপাসিটিটাকে বলছি আমরা সি। তাহলে তোমরা কি দেখছো? সি প্রপোর্শনাল টু কি হয়? সি প্রপোর্শনাল টু হয় 1/v। ঠিক আছে, যে পাত্রের ক্যাপাসিটি বেশি তাতে জলের হাইট কম, যে পাত্রের ক্যাপাসিটি কম তাতে জলের হাইট বেশি। পাত্রের ক্যাপাসিটি, ধারকের ধারকত্ব, হাইট হচ্ছে ভি, তাহলে সি প্রপোর্শনাল টু হয় 1/v। এবং পাত্রের ক্যাপাসিটি যদি বেশি হয় তাতে জল বেশি ধরবে, তাতে চার্জ বেশি ধরবে, সি প্রপোর্শনাল টু কিউ। দুটোকে মিক্সড করে দিলে আমরা কি পাই? সি ইকুয়ালস টু কিউ বাই ভি।
তাহলে কোনো পরিবাহী যতটা আধান ধরে রাখতে পারে সর্বোচ্চ সেটা হচ্ছে তার ধারকত্বের একটা মাপ, এবং সি এর সঙ্গে কিউ আর ভি এর রিলেশন হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। ধারকত্বের একক কি? এসআই এর ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। 1 ফ্যারাড জানবে বিরাট বড় একটা ধারকত্ব। পৃথিবীর ধারকত্ব যদি আমরা বের করি, কেউ পৃথিবীর ধারকত্ব 1 ফ্যারাড বেরোয় না, তার থেকে কম বেরোয়, ঠিক আছে, ওই 0.7 এরকম ধারকত্ব বেরোয় ফ্যারাড, পৃথিবীর ধারকত্ব। তাহলে 1 ফ্যারাড ধারকত্ব এতই বড় যে 1 ফ্যারাডের কোনো ক্যাপাসিটার হয় না। সেই জন্য বাস্তব ক্ষেত্রে আমরা মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড এইগুলোরই শুধু ব্যবহার দেখতে পাই। এটা তোমরা কিন্তু মনে রাখবে। 1 মাইক্রোফ্যারাড মানে কি? 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড। 1 পিকোফ্যারাড মানে কি? 10⁻12 ফ্যারাড। সিজিএস একক কি জানো? সব কিছুরই সিজিএস একক হচ্ছে ইএসইউ, অথবা আমরা লিখি এসআই এককের আগে আমরা একটা স্ট্যাট লিখি। তাহলে ধারকত্বের সিজিএস একক কি হবে? ধারকত্বের সিজিএস একক হবে স্ট্যাট ফ্যারাড। তো এদের মধ্যে রিলেশন এখানে দেখানো রয়েছে। 1 ফ্যারাড সমান ক্যালকুলেশন করেছি দেখো 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ধারকত্বের মাত্রা, কেউ যদি ধারকত্বের মাত্রা বের করি, মাত্রা বের করতে গেলে একটু আমাদের কায়দা করতে হয়। সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। আবার এখানে ভি সমান কি হয়? ভি হচ্ছে ডব্লিউ বাই কিউ। সেটা এখানে বসিয়ে দিলে সি সমান হয় কিউ স্কোয়ার বাই ডব্লিউ। কিউ এর মাত্রা কি? আইটি, তাহলে আইটি এর স্কোয়ার হয়ে যায়। ডব্লিউর মাত্রা জানি এম এন স্কোয়ার টি⁻², সেটা বসিয়ে কিন্তু এর ধারকত্ব বেরোয়। সমান্তরাল পাত ধারক, ছবিটা এখানে দেখানো রয়েছে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মুখস্থ করে নিতে হবে। সি সমান কি? এপসাইলন নট এ বাই ডি। একটু অন্য ফর্মে অনেক সময় লেখা হয়। এপসাইলন নট এ কে অনেক সময় আলফা লেখা হয়। আলফাটা বা এ সেটা কি? পরিবাহী ধারকের একটা পাতের হচ্ছে ক্ষেত্রফল। ধারকের তো দুটো পাত রয়েছে, দুটো এরকম পাত রয়েছে, দুটো পাতের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে এ। কোনো জায়গায় এরিয়াকে এ দিয়ে লেখে, কোনো জায়গায় আলফা দিয়ে লেখে। দুটো পাতের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি, কোনো জায়গায় ডি দিয়ে লেখে, মাঝে মাঝে টি দিয়েও লেখা হয়। অনেক সময় এপসাইলন 0 এ বাই ডি লিখি, অনেক সময় আমরা এপসাইলন নট আলফা বাই টি লিখি। গোলীয় ধারক, দেখো গোলীয় ধারক এরকম দেখতে হয়। দুটো গোলক আছে, একটা গোলককে দেখো আমরা গ্রাউন্ড করেছি, বাইরের গোলকটাকে গ্রাউন্ড করেছি, তার রেডিয়াস হচ্ছে বি, আর ভিতরের গোলকটার রেডিয়াস হচ্ছে এ। কিউ চার্জ আছে, একটায় প্লাস কিউ একটা মাইনাস কিউ চার্জ রয়েছে, তাহলে তার ক্যাপাসিটেন্স কত হয়? ক্যাপাসিটেন্স হয় এটা 4πε0 ইন্টু এ বি বাই বি মাইনাস এ। গোলীয় ধারক যদি এমন হয় যে ভিতরটাকে গ্রাউন্ড করেছি, তখন এটাকে আমরা ধরে নিই যে দুটো গোলীয় ধারক তারা কিন্তু প্যারালাল আছে। এই দুটো ভিতরের গোলকটা এবং বাইরের গোলকটা নিয়ে একটা ক্যাপাসিটর মান তৈরি হয়েছে, এবং বাইরেরটা এবং অসীম দূরত্বে একটা পাত আছে যেটা নিয়ে আর একটা ক্যাপাসিটর তৈরি হয়েছে। ফলে দুটোকে অ্যাড করে আমরা এই ফর্মুলা পাই। এই ধরনের গোলীয় ধারক যার ভিতরের গোলকটা গ্রাউন্ড করা আছে, এখানে একটা ছিদ্র করা আছে, ছিদ্র করে ভিতর থেকে তার টেনে গ্রাউন্ড করেছি আমরা। চোঙাকৃতি ধারক, আমি এখানে ছবি আর দেখাইনি। চোঙাকৃতি ধারকের রাশিমালা হচ্ছে এটা। অঙ্কের জন্য কিন্তু এই ফর্মুলাগুলো তোমরা করবে, নিউমেরিক্যাল করবে। ধারকের শ্রেণী সমবায়, কতগুলো ধারক দেখো শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায় থাকলে তোমরা কি জানো? যখন চার্জিং করেছি একই কারেন্ট সবের মধ্যে দিয়ে গেছে, ফলে শ্রেণী সমবায়ে প্রত্যেকটা ধারকে কিন্তু একই পরিমাণ চার্জ থাকবে, কিন্তু তাদের টার্মিনাল ভোল্টেজগুলো, ক্যাপাসিটরের ভোল্টেজগুলো কিন্তু আলাদা হবে। এর ভোল্টেজ V1, এর V2, এর V3, কিন্তু প্রত্যেকের চার্জ কিন্তু সেম। এটা হবে সিরিজে। তোমরা মনে কি করে রাখবে? সিরিজের ফর্মুলাটা হবে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো। তোমরা ক্লাস 10-এ রেজিস্ট্যান্স পড়ে এসেছো, সিরিজ প্যারালাল কম্বিনেশন। তাহলে ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলাটা হবে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো। মানে ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স যদি সিরিজে CS হয়, 1/CS হবে 1/C1 + 1/C2 + 1/C3। দুটো ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? গুণফল বাই যোগফল, C1C2/C1 + C2। কুইক নিউমেরিক্যালগুলো করার জন্য এই ফর্মুলাটা কিন্তু আমরা মুখস্থ করে রাখি। এটা হচ্ছে ক্যাপাসিটরের প্যারালাল কম্বিনেশন। প্যারালাল ক্যাপাসিটরে কি হয়? রেজিস্ট্যান্সের সিরিজের মতো ফর্মুলা হয়। রেজিস্ট্যান্সের সিরিজে কি হতো? R1 + R2 + R3। এখানে এই ক্যাপাসিটরগুলো C1, C2, C3 ক্যাপাসিটরগুলো প্যারালাল আছে, তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? CP = C1 + C2 + C3। তাহলে ফর্মুলাগুলো তোমরা কি দেখছো? রেজিস্ট্যান্সে যা হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে তার বিপরীত হয়। রেজিস্ট্যান্সের সিরিজে যে ফর্মুলা হয়, ক্যাপাসিটরে সেটা প্যারালালে ফর্মুলা হয়। রেজিস্ট্যান্সের প্যারালালে যে ফর্মুলা হয় সেটা ক্যাপাসিটরের সিরিজে ফর্মুলা হয়। এবং ক্যাপাসিটরে কিছু তো চার্জ স্টোর থাকে, তার ফলে ক্যাপাসিটরের মধ্যে কিছু এনার্জি স্টোর থাকে। এর স্টোরড এনার্জির ভ্যালু কত হয়? 1/2 CV²। যদি C এর ভ্যালু বসাই, C = তোমরা কি জানো? Q/V। যদি ভ্যালুটা বসিয়ে দিই তখন এটা পাই 1/2 QV। অথবা কেউ যদি V এর ভ্যালু বসিয়ে দেয়, সে পায় কি? Q²/2C। তাহলে ক্যাপাসিটরের স্টোরড এনার্জির এটা হচ্ছে ইকুয়েশন। 1/2 CV²টা আমরা মনে রাখি, এই দুটোকে আমরা এখান থেকে বের করে নিই। এরপর শক্তি ঘনত্ব।
একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সেখানে তো এনার্জি স্টোরড আছে, একটু আগে দেখলাম হাফ সিভি স্কোয়ার এনার্জি স্টোর, ইউনিট ভলিউমে যে এনার্জি স্টোর আছে, কি এই দুটো পাতের মাঝখানের অঞ্চলে এনার্জিটা স্টোর আছে, ইউনিট ভলিউমে যে এনার্জি স্টোর আছে তাকে বলা হয় এনার্জি ডেন্সিটি। তাহলে টোটাল এনার্জিকে এর ভলিউম দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে আমরা এটা পাই হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। এটা মুখস্থ রাখতে হয়, এখান থেকেও কিন্তু অনেক অঙ্ক আসে, এর একক মাত্রা আমি বের করে দিয়েছি, দেখবে। ক্যাপাসিটরের সাধারণ বিভব, দুটো পরিবাহীকে বা দুটো ক্যাপাসিটরকে আমরা যোগ করি, যদি যোগ করি, এখানে দেখো যোগের আগে দেখানো হয়েছে, পরে দেখানো হয়েছে, ক্যাপাসিটেন্স এর C1 এর C2, এর ভোল্টেজ V1 এর V2, পরে এদেরকে যোগ করে দিয়েছি, যোগ করে দিলে কি হয়, পোটেনশিয়ালটা সেম হয়ে যায়, ঠিক আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কিছু চার্জ যায়, যাওয়ার পরে পোটেনশিয়াল সেম হয়, তখন এই যে কমন পোটেনশিয়ালটা, তার এই ফর্মুলাটা আমরা মনে রাখি যে মোট আধান বাই মোট ধারকত্ব, টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স। তাহলে এর কত হবে, মোট চার্জ কত C1 V1 প্লাস C2 V2 মোট চার্জ, মোট ক্যাপাসিটেন্স কত C1 প্লাস C2, সেটা দিয়ে ডিভাইড হবে। এরকম আধান যদি বন্টন হয়, আলাদা আলাদা দুটো পরিবাহী ছিল, তাতে আধান ছিল, একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, আধান আবার রিডিস্ট্রিবিউট হয়েছে, একটা থেকে অন্যটায় আধান গেছে, এটা উচ্চ বিভব নিম্ন বিভব, তাহলে এদিক থেকে এদিকে আধান গেছে। এই রিডিস্ট্রিবিউশনের ফলে কি হয়, কিছু এনার্জি লস হয়, এনার্জি লসের এটা হচ্ছে রাশিমালা, এটা দিয়েও এখন অনেক কিন্তু নিউমেরিক্যাল আসে, অল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা আদার্স জায়গাতে আমরা কিন্তু আসতে দেখি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা পড়ে নেবে, এগুলো শুধু পড়ার, এখানে কিছু ম্যাথমেটিক্যাল কোনো কিছু নেই। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে বলা আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আসলে কি, আমরা যে বৈদ্যুতিক যে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বানালাম, সেখানে ধরো বায়ু আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, আর মাঝখানে অন্য কোনো কুপরিবাহী দিয়ে দিলাম, ইলেকট্রিক ফিল্ড কত হবে, তার রেশিওই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। যদি সমান্তরাল পাত ধারকে দুটো পাতের মাঝখানে বায়ু না থেকে অন্য কোনো কুপরিবাহী থাকে, তখন তার ক্যাপাসিটেন্সের ফর্মুলা হয়ে যায় এটা, C সমান এপসাইলন নট K ইন্টু A বাই D। এখানে K কি, K হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এপসাইলন নটটাকে আমরা সাধারণত নিচে নামিয়ে দিই, তখন হয়ে যায় KA বাই D বাই এপসাইলন নট। দুটো পাতের মধ্যে যদি টি বেধের কোনো আমরা পরাবৈদ্যুতিক ফলক যুক্ত করি, তখন যে ধারকত্ব হয় তার ফর্মুলা হয় এটা, ঠিক আছে। দুটো পাতের মাঝখানে যদি টি বেধের যদি কোনো পরিবাহী ফলক যুক্ত করি, তখন ফর্মুলা হয় এটা, এটা টি বেধের পরাবৈদ্যুতিক ফলক যুক্ত করলে এটা, টি বেধের যদি পরিবাহী ফলক যুক্ত করি তখন হয়ে যায় ফর্মুলা কিন্তু এটা, ঠিক আছে। একাধিক পরাবৈদ্যুতিক ফলক, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই ফর্মুলা থেকে অঙ্ক এসেছিল 2025 সাল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও এসেছে, নিটেও এসেছে, ঠিক আছে। দুটো সমান্তরাল, একটা সমান্তরাল পাত ধারক আছে, দুটো পাতের মাঝখানে অনেকগুলো আমরা কুপরিবাহী স্ল্যাব আমরা যুক্ত করেছি, এক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1 K2 K3 করতে করতে Kn, আর থিকনেস হচ্ছে T1 T2 T3 করতে করতে Tn, তখন তাদের ক্যাপাসিটেন্স হয় এটা। মনে রাখবে কি করে, আমি যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সলভ করেছিলাম কোশ্চেনটা, সেখানে আমি দিয়েছিলাম কিউ সমান কি ছিল, কিউ সমান নর্মালি কি হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটরে, এপসাইলন 0 কে এপসাইলন নট আলফা বাই হয় টি, কে এপসাইলন নট আলফা বাই টি। এখন কে কে জোর করে যদি নিচে নামিয়ে দাও, ফর্মুলাটা কি হয়ে যায়, এপসাইলন নট আলফা বাই টি বাই কে। এই টি বাই কে গুলো যোগ হতে হতে যায় যদি এরকম অনেকগুলো স্ল্যাব আমরা যুক্ত করি, দেখো এপসাইলন নট আলফা বাই T1 বাই K1 বাই T2 বাই K2 ডট 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 Tn বাই Kn। খুব এটা দিয়ে কিন্তু এখন অঙ্ক আসছে, খেয়াল রাখবে এটাকে। তাহলে কি, দুটো পাতের মাঝখানে সমান্তরাল পাত ধারকে একাধিক পরাবৈদ্যুতিক স্ল্যাব যুক্ত করা হয়েছে, তখন এটা হয় ধারকত্বের রাশিমালা। পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে পূর্ণ যদি কোনো গোলীয় ধারক হয়, তার ধারকত্বের রাশিমালা হয় এটা, এটা আগে আমরা করেছি, একই আছে। চোঙাকৃতি ধারক হলে এটা হয় আমরা জানি। এবং একদম শেষে থাকে তোমাদের কি, ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ভ্যান ডি গ্রাফ জেনারেটর থেকে কোনো ইনফরমেটিভ কোশ্চেন আসতে পারে, নিউমেরিক্যাল সাধারণত কিছু আসে না। ভ্যান ডি গ্রাফ জেনারেটরে কি হয়, এই যে গোলকটা থাকে, গোলকে প্রচুর আধান আমরা স্টোর করতে পারি, ফলে আশেপাশের সঙ্গে অনেক বিভব পার্থক্য তৈরি করতে পারি। এখানে একটা ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে সূচিমুখ থাকে, এখানে সূচিমুখটা এখানে দেখো ধনাত্মক আধানগ্রস্ত হয়েছে, সূচিমুখ থেকে কি হয়, তড়িৎ বার্তা তৈরি হয়, ইলেকট্রিক উইন্ড, এখানে পজিটিভ ইলেকট্রিক উইন্ড হবে, যেটা এখানে বেল্টে পড়েছে। এখানে একটা মোটর আছে, মোটর দিয়ে এটা একটা কনভেয়ার বেল্ট, যে বেল্টটা ঘুরছে, এই কনভেয়ার বেল্টটা কিন্তু এরকম ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এই সূচিমুখ থেকে যে প্লাস আধানগুলো পড়লো কনভেয়ার বেল্টের ওপরে, তারা ধীরে ধীরে ওপরে উঠবে। এখন এই যে গোলকটা আছে, এই গোলকটা একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতর দিয়ে বেল্টটা ভিতরে ঢুকছে। এই গোলকটার ভিতরের প্রান্তে আবার অনেক সূচিমুখ আছে। সূচিমুখ জানো, এখানে সূচিমুখের
তড়িৎক্ষরণ হচ্ছে, সূচিমুখ আবার আধান সংগ্রহ করতে পারে। ফলে এই গোলকের ভিতরে যে সূচিমুখগুলো থাকে, একটা ছবিতে দেখানো রয়েছে, একাধিক থাকে, তারা আধানকে সংগ্রহ করে। আধান সংগ্রহ করার পরে কি হয়, আধান পরিবাহী সবসময় বাইরের পৃষ্ঠে আসে, ফলে আধানগুলো পরিবাহী বাইরের পৃষ্ঠে চলে যাবে। টোটাল মেকানিজমটা এখানে দেখানো রয়েছে। দেখো প্লাস চার্জগুলো যাচ্ছে, এর ভিতরে যাওয়ার পরে সূচিমুখ সংগ্রহ করে নিচ্ছে, তখন গোলকে চলে আসছে। বেলটা যখন ফিরছে তখন সেটা কিন্তু নিস্তড়িত হয়ে যাচ্ছে। ফলে এটাকে আমরা যত ঘোরাবো মোটরটাকে, বেলটা যতবার ঘুরতে থাকবে ততক্ষণ কিন্তু এই গোলকটির বাইরের পৃষ্ঠে আধান জমতে থাকবে। ফলে প্রচুর আধান জমা হবে এবং প্রচুর বিভব তৈরি হবে এখানে। এটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ঠিক আছে, তো ওয়ান শট আমি তোমাদের একবারে বোঝালাম ইলেকট্রোস্ট্যাটিক্স টোটাল সমস্ত ফর্মুলা এবং সমস্ত কনসেপ্ট খুব কুইক। ফলে ইন ডিটেলস অনেক জায়গায় হয়তো হয়নি, সেটা বইটা তোমাকে পড়তে হবে। আমি খুব কুইক, জাস্ট তোমরা অঙ্ক করবে, একবার তোমরা মেমোরাইজ করবে। আমরা দেখেন ধরেই নিচ্ছি যে তোমাদের কিন্তু আগে থেকে পড়া, প্রথম চ্যাপ্টার আগে থেকে তোমাদের প্রথম 4টে চ্যাপ্টার পড়া, ইলেকট্রোস্ট্যাটিক্স টোটালটাই তোমরা বোঝো। আমি খুব কুইক শুধু একবার রিভিশন দিলাম। এই রিভিশনটা করার পরে তোমরা নিউমেরিক্যালে যাবে। আমি পরে একটা ক্লাস আনবো ইলেকট্রোস্ট্যাটিক্সের বেশ কিছু নিউমেরিক্যাল আমি এখানে সলভ করে লাইভ তোমাদের দেখাবো। তো আজকের মতো আজকের ক্লাসটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট।